একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল। সুখের অসুখ নিলাম তোমার, চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম। কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো, দেখতে দেখতে আবার একটা মঙ্গলবার চলে এলো। আর মঙ্গলবার দুপুর 3:30 মানে এই সময়টা শুধুমাত্র ভালোবাসার মরশুমের ভালোবাসার গল্পের সময়। তাই আমরাও চলে এলাম আরও একটা নতুন গল্প নিয়ে। আচ্ছা, তোমরা কখনো তোমাদের কল্পনায় তোমাদের স্বপ্নের রাজপুত্র কিংবা রাজকন্যাকে নিয়ে ভেবেছ? আচ্ছা, সত্যি করে বলো তো, বাস্তবে সেই কল্পনা কি মিলেছে, নাকি কখনো কখনো তোমাদের স্বপ্নের রাজকন্যা কিংবা স্বপ্নের রাজপুত্র আসলে ধোঁকা দিয়েছে, অথচ প্রকৃত ভালোবাসা হয়তো খুঁজে পাওয়া গেছে অন্য কোথাও, অন্য কোনোখানে? কি এমনটা হয়েছে? যদি এমনটা হয়, তাহলে তো এই গল্পটা শুধুমাত্র তোমার জন্য। কি গল্প? গল্পের নাম আদুরে ভালোবাসা। কি ভাবছো, শুরুতেই কেন গল্পটা বলে দিলাম? আরে না না, কিছুই বলিনি, কারণ এটা আজকের গল্পই নয়। আদুরে ভালোবাসা শুনতে পাবে আগামী শুক্রবার, শুধুমাত্র ভালোবাসার মরশুমে। সময়টা মনে আছে তো? সন্ধে 8টা। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। দাঁড়াও, শুরু করার আগে আর একটা ছোট্ট কাজ বাকি আছে। জানি তোমরা বিরক্ত হও, তবুও বলতে তো আমায় হবেই, বলো। আচ্ছা, ভূত চর্চা এখনো তো তোমরা অনেকেই সাবস্ক্রাইব করনি, জানো তো? ভূত চর্চায় আমরা এবার থেকে ভূতের গল্পের পাশাপাশি নিয়ে আসতে চলেছি রহস্য রোমাঞ্চ গল্প। শনিবার রাত্রি 11টায় ভূতের গল্প, আর তারপর রহস্য রোমাঞ্চের গল্পের জন্য আরও একটা করে দিন বেছে নেব আমরা। তাহলে আর অপেক্ষা কিসের? চলো না, চটপট সাবস্ক্রাইব করে দাও ভূত চর্চা। চ্যানেলের লিংক দিয়ে রাখলাম এই গল্পের ডেসক্রিপশন বক্সে। চলো তাহলে আজকের গল্প শুরু করা যাক এবার। আজকের গল্পের নাম ব্রেকিং নিউজ। গল্পের লেখক আমি, তোমাদের বন্ধু প্রীতম, আর গল্প পাঠেও রয়েছি আমি, তোমাদের বন্ধু প্রীতম। তবে আজকে গল্পের অন্যান্য চরিত্রে আমি আর অন্তরা তো আছি, সঙ্গে রয়েছে মেনহাজুল, মৌটুসি আর চৈতালি। তাহলে চলো, অনেকটা শুরুতে বকবক হয়ে গেল, এবার শুরু করি গল্প। আজকের গল্প ব্রেকিং নিউজ। কলকাতা শহরের বুকে পার্ক স্ট্রিটে 24 ঘন্টার বাংলা নিউজ চ্যানেলের অফিস। এখানে সময় থেমে থাকে না, সারাক্ষণ কানে আসে টেলিফোনের শব্দ, ডেস্কে কিবোর্ডের খটাখট আওয়াজ, আর টিভির পর্দায় ভেসে ওঠে ব্রেকিং নিউজ। সাংবাদিকদের মুখে সব সময় চিন্তার ছাপ, চোখে চাপা উদ্বিগ্নতা, আর ভেতরে ভেতরে একটা অদ্ভুত উত্তেজনা। আজ এই ব্যস্ত নিউজ রুমে নতুন একজনের আগমন। দুর্গাপুরের মেয়ে, সদ্য সাংবাদিকতা নিয়ে পড়াশোনা শেষ করে কলকাতায় এসেছে। নাম তানিয়া সেন। গলায় ঝোলানো ইন্টার্নশিপের আই কার্ড, চোখে খানিকটা কৌতূহল আর খানিকটা ভয়, সঙ্গে নিজেকে প্রমাণ করার অদম্য ইচ্ছে। আজ থেকে আমার পথ চলা শুরু। আমি সেই মানুষটার টিমে কাজ করতে চলেছি যাকে এতদিন শুধু টেলিভিশনের পর্দায় দেখেছি। আমার স্বপ্নের সাংবাদিক ইন্দ্রদীপ বন্দ্যোপাধ্যায়। আই হ্যাভ টু প্রুভ মাই সেলফ। এক্সকিউজ মি, আজ আমার ইন্টার্ন হিসাবে এখানে জয়েন করার কথা। এই যে এটা আমার জয়েনিং লেটার। ও, এদিকে এসো। তোমার মেন্টর ইন্দ্রদীপ স্যার, উনি একটু ব্যস্ত আছেন, আমি তোমার সঙ্গে ওনার পরিচয় করিয়ে দেব। এই নিউজ চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক লাবণ্য সেনগুপ্ত।
ভদ্রমহিলা ইশারা করে রিসেপশনের কর্নারে রাখা বিরাট সোফাটার উপর অপেক্ষা করতে বললেন তানিয়াকে। নতুন জায়গা, নতুন পরিবেশ, সামান্য অস্বস্তি বজায় রেখে একটু জড়ো সড়ো হয়ে সোফার এক কোণে বসে পড়ল তানিয়া। বুকের ভেতরটা ধুকধুক করছে। স্বপ্নের ক্যারেক্টার ইন্দ্রদীপ বন্দ্যোপাধ্যায় হয়তো আর কিছুক্ষণের মধ্যেই চোখের সামনে এসে দাঁড়াবে। কিভাবে প্রেজেন্ট করবে ওনার সামনে নিজেকে, ঠিক কিভাবে ওনার সঙ্গে কথা বললে প্রফেশনাল অ্যাপ্রোচ করা হবে, এসব ভাবতে ভাবতেই খানিকটা নার্ভাস লাগতে শুরু করলো। এমনিতেই অফিসের ভেতরে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে ঠান্ডাটা একটু বেশিই লাগছে। তার উপর এই নার্ভাসনেসের কারণে যেন হাত পা জমে আসছে। হাতের উপর হাত ঘষতে থাকছে অল্প অল্প। নার্ভাস তানিয়াকে রিসেপশনের ও প্রান্তে কাঁচের ঘরের ভিতর থেকে ইতিমধ্যেই লক্ষ্য করেছেন ইন্দ্রদীপ। জরুরি কোনো একটা ফোন কলে ব্যস্ত রয়েছেন উনি। কাঁচের পার্টিশনটার ওপার থেকে এপারের সব কিছু দেখা গেলেও এপারের মানুষজনদের দৃষ্টি ওপার পর্যন্ত পৌঁছবে না। ঠিক এমনভাবেই তৈরি করা এই পার্টিশন। আর সেখানেই নিউজ রুমের বাইরে করিডরে ফোনে কথা বলছেন উনি। ব্যক্তিত্বপূর্ণ, লম্বা, গম্ভীর এক মানুষ। গায়ে হালকা ঘিয়ে রঙের ব্লেজার, চোখে গভীর দৃষ্টি। এই মানুষটি ইন্দ্রদীপ বন্দ্যোপাধ্যায়, এই নিউজ চ্যানেলের সিনিয়র মোস্ট রিপোর্টার, যাকে সকলে ভরসার চোখে দেখে। যদিও বয়স যে খুব বেশি তা কিন্তু নয়। মেরে কেটে বছর 34-35, মিড এজ বলা চলে। অভিজ্ঞতা আর ব্যক্তিত্বের নিরিখে সবাই তাকে বেশ শ্রদ্ধা সম্মান করে। ইন্দ্রদীপ ও তানিয়া নতুন ইন্টার্ন, আপনার টিমেই কাজ করবে। গুড মর্নিং স্যার, আমি তানিয়া সেন। আজ থেকেই আমার জয়েন করার কথা। ও হাই, স্যার বলছো কেন? এখানে সবাই আমাকে ইন্দ্রদীপ অথবা ইন্দ্রদীপ দা বলেই ডাকে। আর হ্যাঁ, ইন্টার্ন বলে আলাদা কিন্তু কিছু নেই। এখানে সবাই সমান। কাজ করলে শিখবে, ভুল করলে শাস্তি পাবে। রাজি তো? হ্যাঁ স্যার, মানে হ্যাঁ দাদা, রাজি আছি। মনে মনে বুঝতে পারল তানিয়া, মানুষটাকে দেখতে গম্ভীর হলেও আসলে কাজের ব্যাপারে বেশ বন্ধুত্বপূর্ণ স্বভাবের। কাজ ওনার কাছে ফার্স্ট প্রায়োরিটি, অর্থাৎ ওনার মন জয় করার একমাত্র রাস্তা কাজ, কাজ আর কাজ। ইন্দ্রদীপ এক গাদা কাগজ এগিয়ে দিল। সেখানে লোকাল পলিটিক্স নিয়ে কিছু তথ্য সাজানো, যেন একটা প্রিন্টেড ডকুমেন্টেশন। এই নাও ফাইলটা, এখান থেকে নিউজের জন্য দরকারি পয়েন্টস নোট করো। পারবে? আজ কিন্তু সন্ধেবেলায় একটা স্পেশাল শো আছে, যেখানে মেইনলি আমরা লোকাল পলিটিক্সের এই স্ক্যামগুলো নিয়ে আলোচনা করব। বেশ কিছু গেস্টরা হাজির থাকবেন। তোমাকে কিন্তু ঘন্টা দুয়েকের মধ্যে মোটামুটিভাবে ফাইলটা স্টাডি করে বেসিক পয়েন্টসগুলো নোট করে নিতে হবে। পারবে তো? চেষ্টা করব, মানে করবই, আপনি ভরসা করতে পারেন। ইন্দ্রদীপ তার দিকে একবার তাকালো। চোখে একটা অদ্ভুত দৃঢ়তা, যেন ভরসা আর দায়িত্ব একই সঙ্গে মিশে আছে সেই দৃষ্টিতে। তানিয়ার বুক ধরফর করতে লাগলো। মনে হলো এই মানুষটার কাছেই সে সত্যিকারের সাংবাদিকতা শিখতে পারবে। কিন্তু নিজের 100% দিয়ে কাজ করা সত্যি সত্যি তার মতো একজন নভিসের পক্ষে সম্ভব হবে তো? সন্ধ্যের শোয়ের জন্য প্রস্তুতি চলছে। ক্যামেরা রেডি করা হচ্ছে, আলো জ্বলছে, প্রযোজকরা দৌড়ঝাঁপ করছেন। এক কোণে দাঁড়িয়ে তানিয়া, আর সামনে চেয়ারে বসে রিহার্স করছেন ইন্দ্রদীপ। এভরিওয়ান লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। আজকের প্রধান খবর সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রুলিং পার্টি এবং অপোনেন্ট সব দিক থেকেই বেশ কিছুজন জনপ্রতিনিধি চলে আসবেন।
শুধু মাথায় রাখবেন, কাউকে কোনো স্পেশাল ট্রিটমেন্ট কিন্তু দেওয়া হবে না। আমাদের কাছে সবাই ইকুয়াল, কারণ আমরা খবর তৈরি করি না, কেবলমাত্র খবর পরিবেশন করি। কি কনফিডেন্স! প্রতিটা শব্দ কি ধারালো! এত কাছ থেকে ওনাকে দেখছি, বিশ্বাসই হচ্ছে না। মনে হচ্ছে উনি যেন দেশের হাজার মানুষের কণ্ঠস্বর। উনি যেন হাজার মানুষের না বলা কথাগুলো একাই বলে দিতে পারছেন অনায়াসে। ইন্দ্রদীপ চেঁচিয়ে ওঠেন, ক্যামেরা 1 রেডি, 3, 2, 1 লাইভ। লাল আলো জ্বলে ওঠে, ব্যাকগ্রাউন্ডে হালকা নিউজ মিউজিক। ইন্দ্রদীপ অন এয়ার, দৃঢ় কণ্ঠে শুরু করেন অনুষ্ঠান। স্বাগত আজকের সন্ধ্যার অনুষ্ঠানে। আজ আবার প্রমাণ হলো, সত্যকে যতই চাপা দেওয়া হোক। তানিয়া এক কোণে দাঁড়িয়ে অবাক হয়ে শুনছিল। তার চোখে যেন জল চলে আসছিল। দুর্গাপুরের মতো একটা জায়গা থেকে এসে কলকাতার মতো শহরে এই এত বড় একটা নিউজ মিডিয়ায় এমন একজন সাংবাদিকের প্রেজেন্টেশন সামনে থেকে এভাবে প্রত্যক্ষ করবে, তা হয়তো ওর এক প্রকার স্বপ্নই ছিল। আজ সেই স্বপ্ন বাস্তব হওয়ার দিন। এই আনন্দে চোখের জল যেন আজ বাঁধ মানছে না। শো শেষ। অফিস একটু শান্ত। টেবিলের একপাশে রাখা কাঁচের জাগ থেকে গ্লাসে জল ঢালতে ঢালতে ইন্দ্রদীপ বললেন, তাহলে কেমন লাগলো আজকের প্রোগ্রাম সামনে থেকে? কি বুঝলে? পারবে তো ভবিষ্যতে সবটা হ্যান্ডেল করতে? অসাধারণ! মানে আমি কখনো এত কাছ থেকে তো দেখিনি নিউজ কিভাবে প্রেজেন্ট করা হয়, কিভাবে এরকম টক শো হোস্ট করা হয়। দাদা, আপনার কণ্ঠটা যেন যেন মানুষের ভরসা। হাজার হাজার মানুষ একসঙ্গে যে কথা বলতে চায়, যে কথা প্রশাসনের কাজ পর্যন্ত পৌঁছয় না, আপনি একাই যেন সেই কাজ করে দিচ্ছেন। ভরসার দায়িত্বটাই সবচেয়ে বড় বোঝা, বুঝলে তানিয়া? তবে একবার কেউ যদি ভরসা রাখে সেটা তো আর ভাঙা যায় না, তাই না? সেটাই সাংবাদিকতার আসল নিয়ম। হ্যাঁ, সেটা শেখার জন্যই তো এখানে এসেছি। আমি জানি আপনার গাইডেন্সে থাকলে নিশ্চয়ই শিখে যাব। রাত নামতে শুরু করেছে। অফিসের কাঁচের জানলা দিয়ে বাইরের আলো ঝলমলে কলকাতা বেশ অন্যরকম লাগছে। নিউজ রুম এখনো ব্যস্ত, কিন্তু তানিয়ার মনে যেন শান্ত একটা নদী বইছে। ও ডেস্কে বসে কিবোর্ডে টাইপ করছে, মাঝে মাঝে চোখ তুলে দেখে নিচ্ছে চারপাশ। পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন অন্যান্য এমপ্লয়িরা। হঠাৎ করেই নিজের ডেস্ক থেকে উঠে বাইরের দিকে যাচ্ছিল ইন্দ্রদীপ। তানিয়া তাকাতেই দুজনের চোখের দৃষ্টি একবারের জন্য বিনিময় হলো। কোনো কথা হলো না, তবু সেই নিঃশব্দ মুহূর্তেই যেন এক অদৃশ্য সেতু তৈরি হলো। আজ বুঝলাম, সাংবাদিকতা শুধু একটা পেশা নয়, এটা একটা লড়াই। আর এই লড়াইয়ে আমার পাশে আছেন যে মানুষটা, আমি তাকে শুধু শিক্ষক নয়, যেন অন্য রকমভাবে অনুভব করতে শুরু করেছি। কি বন্ধুরা, ঠিক ধরেছেন। এভাবেই শুরু হলো তানিয়া আর ইন্দ্রদীপের যাত্রা। যাত্রার শুরুটা হয়তো সাধারণ ছিল, কিন্তু ভবিষ্যতে কি এর মোড় ঘুরে যাবে অনেক বড় কোনো ঘটনার দিকে, সেটা অবশ্যই সময় বলবে। তাই গল্পটা আপাতত এগোতে হবে সেদিকেই। ক্যামেরার সামনে যতটা দৃঢ়, সংসারের আড়ালে ততটাই নরম একজন মানুষ। ইন্দ্রদীপের স্ত্রী অহনা একসময় ছোটখাটো অভিনয়ে নাম করেছিলেন। পরে রাজনীতির আলোয় উঠে আসা এক প্রভাবশালী নেতার মেয়ে হিসেবে বেশি পরিচিতি পান। মিডিয়ায় থাকার সুবাদে একসময় আলাপ জমে উঠেছিল ইন্দ্রদীপের সঙ্গে। আস্তে আস্তে সেই আলাপ গড়ায় বন্ধুত্বের দিকে, আর তারপর সংসার। তবে বছর ঘুরতে না ঘুরতেই
মনোমালিন্য বাড়তে থাকে, দূরত্বও বাড়তে থাকে ক্রমশ। শুরুর দিনগুলো ছিল বেশ সুখের। ভালোবাসা, যত্ন, একসঙ্গে সিনেমা দেখতে যাওয়া, টুকটাক অফিসের অবসরে ছুটিতে কাছে দূরে ঘুরতে যাওয়া, কিংবা রেস্টুরেন্টে খেতে যাওয়া, আর মাঝে মাঝে গভীর রাতে বসে ছাদে চুপচাপ গল্প। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে শুরু করলো ছবিটা। অহনা যখন রাজনীতির দিকে ঝুঁকতে শুরু করলো, তাদের সম্পর্কে ফাটল তৈরি হলো। না না, অহনা রাজনীতি করছে সেটা নিয়ে ইন্দ্রদীপের সমস্যা কোনোদিন ছিল না, বরং সমস্যা তৈরি হয়েছিল অহনার দিক থেকে। তার রাজনৈতিক প্রেক্ষাপট আর দুর্নীতি সবটাই ধীরে ধীরে প্রকাশ্যে চলে আসছিল, আর সেটা নিয়ে নিজের পেশাদারিত্বে কোনো রকমভাবেই আপোষ করতে রাজি ছিল না ইন্দ্রদীপ। তারপর দূরত্ব ঠিক এতটাই বাড়ল যে আজকাল একই ফ্ল্যাটে থাকলেও দুজন দুটো ঘরে নিজেদের কাজ নিয়েই ব্যস্ত থাকে। খুব একটা কেউই কারোর সঙ্গে কথা অবধি বলে না। স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক ওদের মধ্যে আর অবশিষ্ট নেই। হয়তোবা রাজনীতির ময়দানে নিজের ভাবমূর্তি ঠিক রাখতে আইনি বিচ্ছেদের পথে হাঁটছে না অহনা। হয়তোবা পেশাদার সাংবাদিক জীবনে কোনো প্রভাব পড়তে পারে এমনটা ভেবে পিছিয়ে যাচ্ছে ইন্দ্রদীপ নিজেও। ক্লান্ত শরীরটা খানিকটা এলিয়ে দিয়েছে সোফার উপর। নাইট ল্যাম্পটা জ্বলছে মাথার কাছে। একটা ম্যাগাজিনে চোখ রেখেছে ইন্দ্রদীপ। শোনো, কালকে পার্টির মিটিং আছে। তোমার সেই রিপোর্টার যদি কাল আমাদের মিটিংয়ের জায়গায় না যায় তাহলে সুবিধা হয়, অথবা গেলেও যেন একটু দেরি করে যায়, যাতে আমার সামনে ওকে পড়তে না হয়। অহনা, আমি কারোর কাজের সময় মেপে দিতে পারি না। নিউজ কখন হবে সেটা আমি কিন্তু ঠিক করি না, ঘটনা ঠিক করে। রাজনীতির মিটিংয়ের জন্য নিউজ দেরি করা যায় না। সব কিছু এত কড়াকড়ি করো না তো, সংসারে তো কিছু সময় দিতে হয়। সময় দিতে চাই না তা তো নয়, কিন্তু তুমি আশা করি বুঝতে পারছো না অহনা। আমি যদি খবরের সামনে আপোষ করি তাহলে মানুষ আমাকে ভরসা করবে কেন? আর তাছাড়া অহনা, তোমার ওই স্পেসিফিক একজন রিপোর্টারের সঙ্গে সমস্যা, তার জন্য তো উনি ওনার প্রফেশনটা বন্ধ করে দিতে পারেন না, তাই না? কথাগুলো শুনে অহনা চুপ করে যায়, কিন্তু তার চোখে জমে ওঠে অভিমান। সেদিন রাতেই তাদের মধ্যে এক অদৃশ্য দেওয়াল গড়ে ওঠে, যা ধীরে ধীরে আরো উঁচু হতে শুরু করে। অন্যদিকে অফিসে ইন্দ্রদীপের জীবনে শুরু হয়েছে এক নতুন দায়িত্ব। তানিয়া, না না, কোনো প্রেম এখনো পর্যন্ত নয়, অন্তত এই মুহূর্তে তো নয়, বরং এক ধরনের স্বচ্ছ বন্ধুত্ব। তানিয়া সাংবাদিকতার পাঠ ছেড়ে বাস্তবের পাঠ নিচ্ছিল তারই কাছ থেকে। অফিসের ক্যান্টিনে তখন চায়ের কাপ রাখার আওয়াজ, হালকা আড্ডা চলছে চারপাশে। চারিদিক বেশ সরগরম, সারা দিনের নানান রকম খবরের উত্তেজনা নিয়ে। দাদা, একটা প্রশ্ন করতে পারি? প্রশ্নের জন্য আমি সব সময় রেডি, বলো। আপনি এত বছর ধরে সাংবাদিকতা করছেন, কখনো ভয় লাগেনি? মানে কারো রোষে পড়বেন, চাপ আসবে, এইসব? ভয় লাগেনি বলবো না, ডেফিনেটলি ভয় লাগে। তবে কি জানো তো, ভয় পেলে সাংবাদিকতা হয় না তানিয়া। ভয়কে যদি সত্যির চেয়ে বড় করে দেখি তাহলে কলম থেমে যায়, কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। মনে রেখো, মানুষের ভরসা পাওয়াটাই সবচেয়ে কঠিন কাজ। তানিয়া মুগ্ধ হয়ে শুনছিল। মনে হচ্ছিল প্রতিটি শব্দ যেন তার জীবনের পাঠ হয়ে যাচ্ছে। তার ভেতরে একটা অদ্ভুত শ্রদ্ধা জন্ম নিচ্ছে। সন্ধ্যের পর স্টুডিও খালি হয়ে আসছে। জানলার বাইরে হালকা বৃষ্টি। দাদা, আপনি জানেন, আমি সেই কলেজে পড়ার সময় থেকে আপনাকে টেলিভিশনে দেখতাম। মনে হতো
কেমন করে এত সাহস পান? সাহস আসে দায়িত্ব থেকে। আর তুমি, আচ্ছা, তুমি হঠাৎ করে কেন এই পেশাটা বেছে নিলে? কারণ আমি ভেবেছিলাম যদি সত্যি বলতে পারি তাহলে মানুষ বদলাবে, সমাজ বদলাবে, মানুষের নেওয়া ছোটখাটো ভুল সিদ্ধান্তগুলো বদলাবে। হয়তো খুব ছোট্ট স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এটাই সবচেয়ে বড় স্বপ্ন তানিয়া। ছোট ভাববে না, একদিন হয়তো তুমিই কারোর অনুপ্রেরণা হবে। তানিয়ার চোখের আগুনটা জ্বলে ওঠে আনন্দে। হয়তো শুধু শিক্ষকের প্রশংসা নয়, এর সঙ্গে আরও কিছু মিশে যাচ্ছিল। কৃতজ্ঞতা, মুগ্ধতা আর এক অদ্ভুত আবেগ। সেদিন বাড়ি ফিরে ইন্দ্রদীপ স্পষ্ট শুনতে পায় ঘরের ভিতরে অহনা ফোনে কারোর সঙ্গে কথা বলছে। পিছনে রাজনীতির মিটিংয়ের কোলাহল শোনা যাচ্ছে অল্প বিস্তর। অহনা বেশ উচ্ছ্বসিত কণ্ঠে কাউকে একটা বলল, হ্যাঁ, আমি কালকে আসছি মঞ্চে, বাবার পাশে থাকবো। তারপর অবশ্য ফোনটা কেটে যায়। তখনই দরজা খুলে ঢোকে ইন্দ্রদীপ। খানিকটা ক্লান্ত, খানিকটা বিরক্তও বোধ হয়। আবার মিটিং? তুমি এখন পুরোপুরি রাজনীতিতে ঢুকে যাচ্ছ নাকি? তাতে দোষটা কোথায়? তোমার কাজ কি সংসার সামলানোতে কোনো সময় দেয়? আমি যদি আমার নিজের জায়গা তৈরি করি তাতে সমস্যা কোথায়? সমস্যা নেই, কিন্তু এই রাজনীতি, এই ক্ষমতা, এগুলো সব শেষ পর্যন্ত মানুষকে গ্রাস করে নেয় অহনা। আমি চাইতাম না তুমি এর ভেতরে ডুবে যাও। তোমার মধ্যেও দুর্নীতির ছোঁয়া চেপে বসে। হাসাচ্ছ ইন্দ্র? ধরি মাছ না ছুঁই পানি হয়েছে কখনো? কি আশ্চর্য কথা না! আমার যেমন বেনি তেমনি রবে চুল ভেজাবো না। শোনো, রাজনীতি আর দুর্নীতি দুটো একে অপরের পরিপূরক। আসল কথা হচ্ছে মানুষের সামনে নিজের ভাবমূর্তিটা তৈরি করা। সেটুকু তৈরি করতে পারলেই ব্যাস। কিন্তু তুমি তো তোমার অভিনয়, তোমার নাটক, থিয়েটার এসব নিয়ে বেশ ভালোই ছিলে। হঠাৎ করে নয়, তুমি কোথাও ভুলে যাচ্ছ আমার বাবা শঙ্কর ঘোষ দস্তিদার। অতএব তার মেয়ে হিসাবে আমি যে রাজনীতির ময়দানে পা রাখবো সেটা তো খুব স্বাভাবিক। আজকাল আর তোমাকে ঠিক করে চিনতে পারি না। হয়তো তোমার আর আমার রাস্তা একেবারেই আলাদা হয়ে গেছে। অহনা আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। ইন্দ্রদীপ চুপ করে গেল। দুজনের মধ্যে যে উষ্ণতা একসময় ছিল, আজ তা ধীরে ধীরে শীতল হয়ে আসছে। পরের দিন অফিসে ফিরে তানিয়া আর ইন্দ্রদীপ রাতের শিফটের রিপোর্ট লিখছিল। ঘড়িতে তখন প্রায় রাত্রি 12টা পেরিয়েও গেছে। দাদা, আমি ভাবিনি সাংবাদিকতার কাজ এতটা কঠিন হবে, কিন্তু মজাও আছে। কঠিন বলেই এতটা সুন্দর, বুঝলে? সহজ হলে তো সবাই করত, কিন্তু এই পেশায় তোমাকে নিজের ঘুম, নিজের সময়, এমনকি নিজের ব্যক্তিগত সুখ স্বচ্ছন্দ সব কিছু বিসর্জন দিতে হয়। তাহলে তো অহনা ম্যাডাম মাঝে মাঝে রাগ করেন, তাই তো? হঠাৎ করেই একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে গেল ইন্দ্রদীপ। তাকিয়ে রইল জানলার দিকে। বাইরে টুপটাপ বৃষ্টি ঝরে পড়ছে। হয়তো আগে আমাদের মধ্যে যে বোঝাপড়াটা ছিল, কিন্তু এখন সময় সব বদলে গেছে। তানিয়া উত্তর দিল না, শুধু মন দিয়ে শুনল। তার মনে হলো ইন্দ্রদীপের গলার ক্লান্তির মধ্যে লুকিয়ে আছে গভীর এক একাকিত্ব। সেদিন রাতেই প্রথমবার তানিয়া অনুভব করল শুধু সাংবাদিকতা নয়, এই মানুষটার ভেতরে ও অনেক না বলা গল্প জমে থাকতে দেখেছে। রাত আরো গভীর হতে শুরু করেছে। আজ অফিসটাও এবার
ধীরে ধীরে শান্ত হচ্ছে। তানিয়া ডেস্ক গোছাতে গোছাতে ইন্দ্রদীপকে উদ্দেশ্য করে বলল, দাদা, জানেন আমার বাবার খুব ইচ্ছে ছিল আমি সাংবাদিক হই। উনি বেঁচে নেই, কিন্তু আমি মনে করি প্রতিটা নিউজে উনিও আছেন। তাহলে তো তোমার লড়াইটা শুধু নিজের জন্য নয়, বাবার স্বপ্নের জন্য। হ্যাঁ। ওয়েল ডান, তুমি ঠিক পথেই হাঁটছো তানিয়া। সেই রাতে অফিস থেকে বেরোনোর সময় বৃষ্টি ভেজা রাস্তায় দুজন একসঙ্গে হেঁটেছিল খানিকক্ষণ। কোনো রোম্যান্টিক কথা নয়, কোনো বাড়তি আবেগ নয়, শুধু নিঃশব্দে হাঁটা। কিন্তু সেই নীরবতাই তাদের মধ্যে এক অদৃশ্য টান তৈরি করেছিল। তারপর অফিস ক্যাবে পাশাপাশি বসে দুজন পৌঁছে গিয়েছিল দুজনের নিজেদের আলাদা আলাদা ঠিকানায়। এভাবেই চলতে লাগলো সময়। একদিকে অহনার সঙ্গে ইন্দ্রদীপের সম্পর্কে তৈরি হয়েছে ঠান্ডা দূরত্ব, অন্যদিকে তানিয়ার সঙ্গে বাড়ছিল স্বচ্ছ বন্ধুত্বের উষ্ণতা। দুজনের বয়সের ব্যবধান ছিল, জীবনের অভিজ্ঞতাতেও আকাশ পাতাল ফারাক। তবুও একটা অদৃশ্য সেতু তৈরি হচ্ছিল, যা একদিন ওদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে কি, নাকি হঠাৎ কোনো আকস্মিক দুর্ঘটনায় সব কিছু তছনছ হয়ে যাবে। ওদিকে ইন্দ্রদীপের রাজনৈতিক নেতা, প্রভাবশালী শ্বশুরমশাই আস্তে আস্তে ইন্দ্রদীপের উপর মানসিক চাপ তৈরি করা শুরু করেন। ক্রমাগত চাপ তৈরি করেন ইন্দ্রদীপের কর্মজগতের উপর। আজকাল তোমার নিউজ চ্যানেল যেভাবে সরকারের বিপক্ষে কথা বলা শুরু করেছে, তাতেই শুধু সরকারের ভাবমূর্তি নয়, আমাদের পার্টির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে, যেহেতু তোমাদের চ্যানেলের তুমি একজন বিশ্বস্ত মুখ, তাই আমাদের এই ভাবমূর্তি রক্ষা করার দায়িত্বটাও তোমাকেই নিতে হবে। আঙ্কেল, সাংবাদিকতা যখন পড়েছি তখন একটা বিষয় মাথার মধ্যে গেঁথে নিয়েছিলাম, সেটা হচ্ছে পক্ষপাতিত্ব না করা। আর আমার মনে হয় সেটাই সাংবাদিকতার মূল স্তম্ভ হওয়া উচিত। সেক্ষেত্রে আপনার পার্টি বা আপনার গভর্নমেন্ট যদি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত হয়, তাহলে আমাদের হাত পা বাঁধা। সেই খবরটাও পরিবেশন করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আঙ্কেল। এসব দায়িত্ব, কর্তব্য, এগুলো সবটাই আপেক্ষিক ইন্দ্র। তুমি জানো, আজ টাকার কাছে অনেক মিডিয়া বিক্রি হয়ে গেছে। এখন কেউ খবর পরিবেশন করে না, খবর তৈরি করে। তোমাদের হাউসেও যদি ফান্ড ইনভেস্টমেন্ট আসে, তাহলে তোমরা খবর তৈরি করতে পারবে তো? আপনি ভুল ভাবছেন আঙ্কেল, আমরা খবর তৈরি করি না। যা সত্যি শুধুমাত্র মানুষের সামনে সেটাই তুলে ধরি। এজন্য আমরা আমাদের ব্যক্তিগত সম্পর্কগুলোকে পেশাদারিত্বের ঊর্ধ্বে রাখি। ইন্দ্র, তুমি আমার মেয়ের হাজবেন্ড, একজন প্রভাবশালী সাংবাদিক। মানুষ তোমার কথা বিশ্বাস করে, তাই তোমার কাছে এক প্রকার অনুরোধ করছি। যেভাবে তোমাদের টিম দুর্নীতি নিয়ে সরব হয়েছে এবং ইনভেস্টিগেশন করছে, তাতেই ভবিষ্যতে আমাদের কোনো দলীয় সমস্যার সম্মুখীন হতে পারে। তাই যেভাবেই হোক তোমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আঙ্কেল, মানুষ আমাকে বিশ্বাস করেন শুধুমাত্র আমার নিরপেক্ষতার জন্য। আজ সরকারি কোনো দুর্নীতিকে আড়াল করতে গিয়ে যদি আমাকে বায়াসড হতে হয় আর মানুষ সেটা জানতে পারেন, তাহলে আর ভবিষ্যতে আমাকে তারা ট্রাস্ট করবে? আর তার থেকেও বড় কথা, দুর্নীতির মতো বড় জিনিস তো কখনো চাপা থাকে না, কখনো না কখনো সেটা নিশ্চয়ই প্রকাশ্যে আসবে। আজ আমি না বললে কাল অন্য কেউ বলবে, তখন? এটা রাজনীতি ইন্দ্রদীপ। আজ তুমি বলে খবর পরিবেশন করতে পারছো, কারণ তুমি আমার সম্পর্কে জামাই। কাল অন্য কেউ যদি একই খবর পরিবেশন করতে আসে, হয়তো পরশু থেকে তাকে খুঁজে নাও পাওয়া যেতে পারে। সেদিক থেকে দেখতে গেলে তোমার অ্যাডভান্টেজটাই বেশি। ওহ,
তার মানে আপনি নিশ্চয়ই আমাকে ঘুরিয়ে একটু হুমকি দিতে চাইছেন, তাই তো? দেখুন আঙ্কেল, আপনি সম্পর্কে আমার শ্বশুর, এই কথা আমি ভুলে যাইনি। কিন্তু আপনাদের মতো জনপ্রতিনিধিদের আমাদের মতো সাধারণ মানুষরাই তো নির্বাচন করে নিয়ে এসেছেন ক্ষমতায়। সেই ক্ষমতার অপব্যবহার কেউ বা কোনো দল করলে তার বিরুদ্ধে যে আওয়াজ উঠবে সেটা তো স্বাভাবিক। সেখানে কোনো হুমকি কি কাউকে থামিয়ে রাখতে পারে? তাহলে তুমি প্রয়োজনে আমার বিপক্ষে যেতে পারো বলছো? অহনার কথা ভাববে না দুবার? দীর্ঘশ্বাস ফেলল ইন্দ্রদীপ। এমনিতেই অহনার সঙ্গে সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছে। আজকাল দুজনের মধ্যে একই ফ্ল্যাটে থাকা সত্ত্বেও দেখা সাক্ষাৎই কম হয়। যখন ইন্দ্রদীপ বাড়ি ফেরে তখন অহনা গভীর ঘুমে আচ্ছন্ন, আর যখন অহনা বাড়ি থেকে বের হয় তখন ইন্দ্রদীপ ব্যস্ত থাকে নিজের ল্যাপটপে। এমনকি দুঃসাহসী সাংবাদিকতা এবং সংবাদ পরিবেশন নিয়ে দীর্ঘদিন ধরেই অহনার সঙ্গে মনোমালিন্য চলছে। আজকাল সে সমস্ত প্রায় তুঙ্গে থাকে। কখনো কখনো ইন্দ্রদীপের মনে হয় এই সম্পর্কটা বোধহয় তার কাছে এখন একটা বোঝা হয়ে গেছে। এই সম্পর্কটা থেকে বেরোতে পারলে বোধহয় ইন্দ্রদীপ আরও একটু বেশি ফ্রন্ট ফুটে খেলতে পারবে। শুধুমাত্র প্রফেশনাল কারণে এমন একটা ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হয়ে যেতে বসেছে। তবু ইন্দ্রদীপের কাছে কাজই ওর ফার্স্ট প্রায়োরিটি। তাই আর কথা বাড়ালো না শঙ্করবাবুর সঙ্গে। সামান্য ফর্মালিটি মেনটেন করে বিদায় জানিয়ে উঠে পড়ল। কিন্তু জানেন তো, প্রতিটি গল্পেরই কিছু অদৃশ্য বাঁক থাকে। কিছু বাঁক হয় ভারী অদ্ভুত, কিছু হয়তো অবধারিত, আবার কিছু বাঁক আসে অতর্কিতে। ইন্দ্রদীপ বন্দ্যোপাধ্যায়ের জীবন তখন সেই বাঁকের দিকে এগিয়ে চলেছে। বাড়িতে অহনার সঙ্গে তার ক্রমশ নিস্তেজ হয়ে আসছে সম্পর্ক, কিন্তু বাহ্যিক দুনিয়ায়, বিশেষ করে অফিসে, আরও বড় কিছু ঘটতে চলেছিল। ইন্দ্রদীপ বদলে গেছে। আগে ওর চোখে আমার জন্য ভালো লাগা ছিল, আর এখন শুধুই ঘৃণা। আমার দিকে তাকালে একরাশ স্বপ্ন ঝরে পড়তো এক সময়, এখন যেন শুধু ক্লান্তি দেখি। আমার কোনো কথা শোনারও সময় নেই ওর। সব সময় খবর, সব মানুষের দুঃখ কষ্ট, সেটা নিয়েই ওর ব্যস্ততা। হয়তো আমি ভুল করছি না, হয়তো আমার পথটাই সঠিক। বাবার পাশে দাঁড়ানো, রাজনীতিতে নিজের একটা জায়গা তৈরি করা, সেটাই তো আমার আসল জায়গা। সংসার আর ইন্দ্রদীপের বাইরে আমি কি একটু নিজের আলাদা জগৎ খুঁজতে পারি না? কিন্তু তবু একটা প্রশ্ন থেকেই যায়, সত্যি কি আমি ইন্দ্রদীপকে হারাচ্ছি, নাকি ও আমাকে? অহনার এই ভাবনাগুলো প্রতিদিন আরও জটিল হয়ে উঠছিল, অথচ ইন্দ্রদীপ তখন অন্য একদিকেই মগ্ন, সত্যকে খুঁজে বের করার লড়াই। সেদিন সকালে নিউজ রুমে ডাকা হয়েছিল একটা বিশেষ মিটিং। চ্যানেলের কো প্রডিউসার লাবণ্য সেনগুপ্ত, যিনি অভিজ্ঞতায় যেমন পরিণত তেমনি কড়া নিয়মে কাজ করেন, আর তারই সামনে বসেছিল ইন্দ্রদীপ আর ইন্টার্ন তানিয়া। শুনুন, আমাদের কাছে খবর এসেছে রাজ্যের বেশ কিছু প্রভাবশালী রাজনৈতিক নেতার জমি দখল নিয়ে বড় সড়ো অনিয়ম হচ্ছে। কাগজপত্র চাইলে সবই ক্লিন, কিন্তু ভেতরে ভেতরে অসংখ্য ফাঁকফোকর। এই স্টোরি হ্যান্ডেল করবে কারা? আমি দায়িত্ব নেব। এই কভারেজ শুধু রিপোর্ট নয়, প্রমাণ সহ বেরোতে হবে, নয়তো আমাদের চ্যানেলের বিশ্বাসযোগ্যতায় প্রশ্ন উঠবে। ঠিক কথা, কিন্তু রিস্ক আছে, রাজনৈতিক চাপ আসবেই। আমি ইন্দ্রদীপদার সঙ্গে থাকতে চাই। নোট, ফুটেজ সব আমি সামলে নেব, শেখারও সুযোগ হবে। লাবণ্য এক মুহূর্ত তানিয়ার দিকে তাকালেন, চোখে কৌতূহল, ঠোঁটে হালকা হাসি। বাহ, ইন্টার্ন হয়েই এমন দম!
কিন্তু মনে রেখো, এটা কোনো কলেজের প্রজেক্ট নয়, এখানে জীবন নিয়ে খেলতে হয়। আমি জানি ম্যাম, কিন্তু যদি সত্যিই সাংবাদিকতা শিখতে চাই তাহলে এখান থেকেই শুরু করতে হবে, শুধু ডেস্কে বসে নিউজ লিখে নয়। তাহলে ঠিক আছে, আমরা দুজনেই কাজটা শুরু করি। তবে লাবণ্য, আমার একটা শর্ত আছে আপনার কাছে। প্রমাণ ছাড়া কিন্তু কিচ্ছু সম্প্রচার করা যাবে না। আপনাকে আমি চিনি ইন্দ্রদীপ, আপনি প্রমাণ ছাড়া রিপোর্ট করবেন না। কিন্তু মনে রাখবেন, চ্যানেলের ওপর চাপ আসবে, আমি যতটুকু পারবো সামলাবো। মিটিং শেষ। অফিসের করিডোরে মানুষ এদিক থেকে ওদিক ঘুরে ফিরে বেড়াচ্ছে, চারিদিকে ব্যস্ত সমস্ত জীবন। মিটিং শেষ হতেই তানিয়া আর ইন্দ্রদীপ করিডোর ধরে হাঁটছিল। তানিয়ার চোখে আলোর ঝিলিক, এমন কোনো একটা বড় লড়াইয়ে নামার উচ্ছ্বাস। দাদা জানেন, আমি ভাবতেই পারছি না যে আমি এমন একটা ইনভেস্টিগেটিভ রিপোর্টের অংশ হব। খবরটা যত বড়, দায়িত্বটাও কিন্তু ততই বড়। উত্তেজিত হওয়া ভালো, কিন্তু ঠান্ডা মাথায় কাজ করতে হবে। মনে রেখো, তোমার ছোট্ট একটা ভুলও কিন্তু আমাদের বিপদে ফেলতে পারে। বুঝেছি, আমি সতর্ক থাকব। ইন্দ্রদীপ তানিয়ার চোখের দিকে তাকিয়ে দেখলেন, এই মেয়েটার ভেতরে একটা তীব্র আগুন জ্বলছে, অনেকটা তার ছোটবেলার মতোই। হয়তো সেই জন্যই তানিয়ার পাশে থাকতে ও নিজেও স্বচ্ছন্দ বোধ করে। অন্যদিকে লাবণ্য চুপচাপ জানলার বাইরের দিকে তাকিয়ে ভাবছিল। ইন্দ্রদীপকে ও বহু বছর ধরে চেনে, তার চোখে কখনো ভয় নেই, কিন্তু আজকাল একটা চাপা ক্লান্তি আছে। এই মানুষটার লড়াই আলাদা। ও শুধু নিউজ করে না, ও যেন যুদ্ধ করে। আর এখন তানিয়া নামের এই মেয়েটা ওর ছায়া সঙ্গী হয়ে উঠেছে। জানে না শেষমেশ কোথায় গিয়ে পৌঁছবে ওরা, কিন্তু চায় না ইন্দ্রদীপ আবার কোনো চক্রে পড়ুক। অন্যদিকে অহনার মনে তখন চলছে চাপানুতোর। আজকাল আমার আর সংসার বলে কিছুই আর অবশিষ্ট নেই। ইন্দ্রদীপ সবসময় খবর নিয়ে ব্যস্ত। আমি যখন রাজনীতির মিটিংয়ে যাই, ওর চোখে শুধু সন্দেহ আর প্রশ্ন দেখি। কেন ও বোঝে না, আমি যদি নিজের অবস্থান তৈরি করি সেটা আমাদের সংসারের জন্যই ভালো হবে তো, নাকি নাকি ও ভাবে আমার সাফল্য ওর জন্য হুমকি। কিন্তু যাই হোক, আমি আর পিছিয়ে যাব না। বাবার স্বপ্ন, আমার স্বপ্ন, সব মিলিয়ে আমাকেও একটা জায়গা করে নিতে হবে, ইন্দ্রদীপ থাক বা না থাক। অহনার মনে সেই রাতে দ্বিধা থাকলেও সিদ্ধান্তটা স্পষ্ট হয়েছিল, সে নিজের পথেই হাঁটবে। আর ইন্দ্রদীপ, ও তখনও অন্ধকারের ভেতর থেকে আলোর দিশা খুঁজে পায়নি। এভাবেই দুটো সমান্তরাল পথ এগোতে লাগলো। একদিকে অহনার রাজনীতির স্বপ্ন, অন্যদিকে ইন্দ্রদীপের অনুসন্ধানী মন। তাদের মধ্যে দূরত্ব বাড়ছিল নিস্তব্ধে, কিন্তু তানিয়ার উপস্থিতি, একটা নতুন সঙ্গ, একটা নতুন আলো ইন্দ্রদীপকে যেন আরও শক্তি যোগাচ্ছিল। এই আলো অন্ধকারের টানাপোড়েনটাই তাদের গল্পটাকে নিয়ে যাচ্ছিল এক অজানা ভবিষ্যতের দিকে। আর এই দ্বিধাদ্বন্দ্বের মাঝখানেই সুযোগ সন্ধানী শঙ্করবাবু ঝোঁপ বুঝে কোপটা মেরেই দিলেন। উনি স্পষ্টতই বুঝতে পারছেন অহনা আর ইন্দ্রদীপের দূরত্ব বেড়েছে, আর এতে রাজনৈতিকভাবে তারই বেনিফিট। অতএব আইনিভাবে যদি এদের দুজনকে আলাদা করে দেওয়া যায়, তাহলেই মোক্ষম চালটা দিয়ে দেওয়া যাবে। আর এখন এই দুর্বল মুহূর্তে মোক্ষম ব্রহ্মাস্ত্রটা তিনি ব্যবহার করলেন অবশেষে। অহনা, আগামী নির্বাচনে দল তোমাকে আমার মেয়ে হিসেবে আমার বদলে প্রার্থী করতে চায়। এবার কিন্তু তোমার সরাসরি রাজনীতির ময়দানে এসে লড়াই করার সময়। কিন্তু বাবা, ইন্দ্র এই মুহূর্তে ওদের চ্যানেলের পরিচিত মুখ, আর ওর চ্যানেল আমাদের পার্টির এগেনস্টে সমস্ত দুর্নীতি যেভাবে সামনে নিয়ে এসেছে, তাতে এই মুহূর্তে আমি যদি আবার রাজনীতিতে যোগ দিই, তাহলে মনে হয় মানুষ ভালোভাবে নেবে না।
রাবিশ। তুমি এখন শুধু শুধু ইন্দ্রর কথা না ভেবে নিজের রাজনীতির কেরিয়ারের কথা ভাবো। তোমার হাজবেন্ড হয়েও আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হবে জেনে ওর খবর পরিবেশন থামায়নি, তাই তুমি অযথা ওর কথা ভেবে সময় নষ্ট করো না। হ্যাঁ বাবা, আসলে ওর সঙ্গে ইদানিং আমারও খুব ভালো সম্পর্কটা যাচ্ছে না। নানান কথায় মতবিরোধ লেগেই থাকছে। মানসিকভাবে আমি বেশ ভেঙে পড়ছি আস্তে আস্তে। কিভাবে যে সামলে উঠবো বুঝতে পারছি না। এর একটাই সমাধান, ডিভোর্সের নোটিশ পাঠাও। দেখবে ওর সাহসী ভাবমূর্তি, নির্ভীক সংবাদ পরিবেশন সবকিছুই চুরমার হয়ে ভেঙে পড়বে। খবরের দুনিয়ায় এক মুহূর্তেই সব কিছু পাল্টে যেতে পারে। একটা হেডলাইন, একটা রিপোর্ট কোনো মানুষের কেরিয়ারকে আকাশে তুলে দিতে পারে, আবার একেবারে মাটিতেও নামিয়ে দিতে পারে। ইন্দ্রদীপ বন্দ্যোপাধ্যায় বাংলা নিউজ টেলিভিশনের সবচেয়ে পরিচিত মুখ, এখন সেই টালমাটাল সময়ের কিনারায় দাঁড়িয়ে। অথচ ও জানতই না তার বিরুদ্ধে খেলা শুরু হয়ে গেছে অন্য কোথাও, অন্য কারো টেবিলের তলায়। হ্যালো, মিসেস লাবণ্য সেনগুপ্ত কথা বলছেন। আমি শঙ্কর ঘোষ দস্তিদার কথা বলছি। হ্যাঁ স্যার, বলুন। আপনি হঠাৎ? আপনাদের চ্যানেলের এই মুহূর্তের সব থেকে পরিচিত মুখ ইন্দ্রদীপের বিকল্প কে আছেন? আসলে স্যার, ওনার মতো সাহসী সাংবাদিক, ওনার মতো দাপুটে এই মুহূর্তে তো আর কেউ নেই। প্রয়োজন নেই সাহসের, দাপটেরও প্রয়োজন নেই। আজকাল খবর পরিবেশন করা নয়, খবর তৈরি করাটা জরুরি। তাই আমার এমন কাউকে প্রয়োজন যে আমাদের হাতের পুতুলের মতো কাজ করবে। ইন্দ্রদীপের অপসারণ দরকার। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। কলটা কেটে যায়। কিছুক্ষণ নীরবতা, গভীর ভাবনায় ডুবে গেছেন লাবণ্য। এমন একটা সম্ভাবনাময় দাপুটে সাংবাদিকের পেশাদারি জীবন এভাবে থমকে যাবে? ফোনটা নামিয়ে টেবিলে রাখলেন উনি। ঠোঁট শুকিয়ে গেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। তিনি জানতেন রাজনীতির সঙ্গে সরাসরি সংঘাতে যাওয়া মানে বিপদ ডেকে আনা, কিন্তু তিনি এটাও জানতেন ইন্দ্রদীপ ছাড়া নিউজরুমের প্রাণশক্তি অর্ধেক হয়ে যাবে। কি করব এখন আমি? ওরাই সব ফান্ড দেয়, বিজ্ঞাপন দেয়, চ্যানেলের মালিকদের হাত পা বাঁধা। আমি যতই চাই ইন্দ্রদীপকে বাঁচাতে পারবো না। ওদিকে নিউজ রুমের ব্যস্ততা, রিপোর্টারদের কথাবার্তা, কম্পিউটারের কিবোর্ডের শব্দ হঠাৎ করে যেন থমকে গেছে। হঠাৎ চারিদিকে অদ্ভুত নীরবতা নেমে আসে। পরের দিন সকালে মিটিংয়ে হঠাৎ করেই ঘোষণা করা হলো ইন্দ্রদীপ বন্দ্যোপাধ্যায়ের সাময়িক বরখাস্ত নোটিশ। অফিসে যেন শোরগোল পড়ে গেল। কেউ অবাক, কেউ স্তম্ভিত, কেউ বা চুপচাপ মুখ ঘুরিয়ে নিল। ইন্দ্রদীপ নিজের কেবিনে বসে খবরটা শুনল। চোখে বিস্ময় নেই, যেন আগে থেকেই বুঝতে পেরেছিল এমনই কিছু একটা ঘটতে চলেছে। তাহলে অবশেষে হলোই। সত্যিটাকে যারা সহ্য করতে পারে না তারা তো এই খেলাই খেলবে। তানিয়া প্রায় দৌড়ে ঢুকে পড়ল কেবিনে। দাদা দাদা, আমি শুনলাম এটা কি সত্যি? আপনাকে আপনাকে সাসপেন্ড করেছে? রিল্যাক্স রিল্যাক্স তানিয়া, রিল্যাক্স। আপাতত আমি এই চ্যানেলের আর কেউ নই। তোমার ভবিষ্যতের জন্য এক রাশ শুভেচ্ছা। অল দি ভেরি বেস্ট। খুব ভালো করে কাজ করো, পারলে সাহস কম দেখিও, তাহলেই হয়তো তোমার চাকরিটা টিকবে। কিন্তু এরা কিভাবে পারে? আপনি আপনি এই চ্যানেলের মুখ, এই চ্যানেলের বিশ্বাসযোগ্যতা, আর আপনাকে। চুপ, আর একটা কথাও নয়। আসলে এসব নতুন কিছু নয়, জানো তো। যারা সত্যি কথা বলে তাদের মুখ চেপে ধরার জন্য এই দুনিয়ায় সব সময়ই কেউ না কেউ থাকে। লাবণ্য হতাশ গলায় কিছু একটা বলার চেষ্টা করলো, কিন্তু পারল না। তবু ওর কষ্ট হচ্ছে। হয়তো বলতে চাইছিল
আপনি না থাকলে এই নিউজ রুমটা যেন অচল হয়ে যাবে। কিন্তু কোনো নিউজ রুম কারোর জন্য থেমে থাকে না। ইন্দ্রদীপ না থাকলেও এরা চলবে, শুধু সত্যিটাই হয়তো আর সামনে আসবে না। লাবণ্য আর কিছু বলতে পারে না, নীরবে চলে যায়। আজকে শেষ দিন। অফিসের বাইরে তখন বিকেলের পড়ন্ত আলো, লোকজন এদিক ওদিক যাচ্ছে, সবার মধ্যেই যেন প্রচণ্ড ব্যস্ততা। অথচ সব ব্যস্ততা হঠাৎ করে থমকে গেছে ইন্দ্রদীপের জীবনে। দাদা, দাদা এখন কি করবেন? এভাবে তো হাল ছেড়ে দেওয়া যায় না। হাল ছাড়া আমার স্বভাবও নয়, কিন্তু প্ল্যাটফর্মটাই তো নেই। আর টিভি চ্যানেল থেকে সরিয়ে দিলে আমি দর্শকদের কাছে পৌঁছবো কি করে? আজকাল মানুষ শুধু টিভি দেখে না দাদা, ইউটিউব আছে, সোশ্যাল মিডিয়া আছে। আপনি চাইলে নিজের প্ল্যাটফর্ম নিজে বানাতে পারেন। আর আর আমি সবসময় আছি আপনার সঙ্গে। কি বললে? নিজের প্ল্যাটফর্ম মানে নিজের চ্যানেল? হ্যাঁ, কথাটা মন্দ বলনি। হ্যাঁ, ছোট করে শুরু করাই তো যায়। আপনার নামই যথেষ্ট, মানুষ শুনবে আর চাইবেও আপনাকে। ইন্দ্রদীপ কিছুক্ষণ চুপ করে রইল। ভেতরে ভেতরে ওর মনের অন্ধকারটা যেন একটুখানি আলোর সন্ধান পাচ্ছিল। এতদিন ধরে নিজের কণ্ঠকে চেপে ধরা হচ্ছিল, হয়তো এবার সময় এসেছে নিজের মঞ্চ তৈরি করার। তবুও রাত নামলে নিঃসঙ্গতার অন্ধকারে তার মনের ভিতর ভেঙে পড়া শুরু হলো। অহনার সঙ্গে সম্পর্ক এমনিতেই টানা পোড়েনে ভরা। এখন চাকরিটাও আর নেই, ভবিষ্যৎ অনিশ্চিত। কোথায় ভুল হলো আমার? সাংবাদিকতার শপথটা কি তবে ভুল ছিল, নাকি আমি অতি সরলভাবে ভেবেছিলাম সবকিছু? সত্যি মানুষ সত্যিটা শুনতে চায় তো? এসব দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই কাটলো রাত্রিটুকু। পরের দিন সকালে কলেজ স্ট্রিট কফি হাউসে কাপ প্লেটের শব্দ, টেবিলে বইয়ের গন্ধ আর সঙ্গে নিকোটিনের তীব্র গন্ধ মিলে মিশে অদ্ভুত এক পরিবেশ তৈরি হয়েছে চারিদিকে। দাদা, গত রাতে আমি ভেবেছি আপনি যদি চান আমি টেকনিক্যালি সব কিছু সামলে নেব, ভিডিও আপলোড, সোশ্যাল মিডিয়া সব। আপনি শুধু আপনার মতো করে কথা বলবেন। তুমি কি জানো তুমি যেটা বলছো সেটা কত বড় দায়িত্ব? আমি ভয় পাই না। আমি যদি আপনার থেকে শিখতে পারি সেটা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হবে। তানিয়ার কণ্ঠে যে নিষ্ঠা ছিল সেটা ইন্দ্রদীপকে নতুন করে জাগিয়ে তুলল বইকি। হ্যাঁ, তাকে থামানো যাবে না। যদি টিভি চ্যানেল দরজা বন্ধ করে দেয় তবে সে জালনার ফাঁক দিয়ে ঢুকবে। রাজনীতি নিজের খেলা খেলছে, টাকার জোরে, ক্ষমতার জোরে। তারা ভাবছে একটা সাংবাদিককে সরিয়ে দিলেই সত্য মুছে যাবে, কিন্তু তারা তো জানে না একবার যদি আগুন জ্বলে ওঠে সেটা ছড়িয়ে পড়ে অগ্নিকুণ্ডে। ইন্দ্রদীপ বন্দ্যোপাধ্যায়কে তারা হয়তো টিভি থেকে সরিয়ে দিয়েছে, কিন্তু তানিয়ার সমর্থনে নতুন স্বপ্ন নিয়ে সে আবার উঠে দাঁড়াবে। আর তখন সত্যকে আটকানো যাবে না আর কোনো শক্তি দিয়ে। ইন্দ্রদীপ বন্দ্যোপাধ্যায়ের জীবন যেন নতুন এক অধ্যায়ে শুরু হলো। চ্যানেলের চাকরি নেই, তবে তার ভেতরে আবার নতুন করে আগুন জ্বলছে। তার অদম্য ইচ্ছে তাকে কখনোই থেমে যেতে দেবে না। তবে এই আগুনটাকে টিকিয়ে রাখার পিছনে যিনি আছেন তিনি তানিয়া সেন, তরুণী মেয়েটি, যার চোখে স্বপ্ন, যার কথায় দৃঢ়তা। ধীরে ধীরে সেই স্বপ্ন আর দৃঢ়তাই ইন্দ্রদীপের মনের অন্ধকারে কোথাও যেন আলো জ্বেলে দিল। কলেজ স্ট্রিট কফি হাউস, কাপ সসারের শব্দ, আড্ডার আওয়াজ, নিকোটিন আর কফির গন্ধ, সেই চেনা পরিবেশটা হঠাৎ করেই কেমন যেন দম বন্ধকর পরিস্থিতি তৈরি করছে। দাদা, আমি একটা লিস্ট করেছি কি কি টপিক নিয়ে আমরা ভিডিও করতে পারি। তুমি রাতভর বসে এগুলো লিখছো? হ্যাঁ, আপনি তো সবসময় বলেন প্রস্তুতি ছাড়া মাঠে নামা একদম উচিত নয়। আমি তাই ভেবেছি আমাদের প্ল্যানটা ঠিক রাখতে হবে। ইন্দ্রদীপ একটু অবাক হয়ে তাকালো তানিয়ার দিকে। এক সময় সে নিজেই এমন পরিকল্পনা করত, কৌশল আঁকত, কিন্তু সাম্প্রতিক ধাক্কাগুলো তাকে ক্লান্ত করে তুলেছিল।
এখন তানিয়ার মধ্যেই যেন সে নিজের হারানো উদ্যম খুঁজে পাচ্ছে। তুমি জানো তানিয়া, তোমার বয়সে আমি এতটাও সিরিয়াস ছিলাম না। তখন আমি শুধু ভাবতাম কিভাবে মাঠে নেমে বড় খবর কভার করব। কিন্তু দাদা, আপনার অভিজ্ঞতা আর আমার টেকনিক্যাল সাপোর্ট দুটো একসঙ্গে হলে তো দারুণ কিছু করা যায়। ইন্দ্রদীপের মুখে যেন বেশ কিছুদিন পর একটু হাসি ফুটল, যেন বুকের ভেতর জমে থাকা ধুলোগুলো একটু একটু করে ঝরে গেল। একটা ভাড়া করা ছোট্ট ঘর, যেখানে একটা টেবিল, দুটো চেয়ার, একটা ল্যাপটপ আর কয়েকটা আলো সেট করা আছে। ব্যাকগ্রাউন্ডে বসানো হলো একটা গ্রিন স্ক্রিন, একটা মোটামুটি ক্যামেরা আর সঙ্গে ছোট্ট একটা প্রজেক্টর। তাদের অফিস, ছোট্ট অফিস, নাম নেই, সাইনবোর্ড নেই, কিন্তু ভেতরে যেন অদম্য একটা আগুন জ্বলছে। এখানেই শুরু হবে তাদের নতুন প্ল্যাটফর্ম। দাদা, আপনি শুধু ক্যামেরার সামনে কথা বলুন, বাকিটা আমি সামলে নেব। ক্যামেরার সামনে তো আমি সারা জীবনই ছিলাম, তবে এবার অন্য রকম লাগছে, যেন দুনিয়ার সামনে নয়, কেবল তোমার সামনে কথা বলছি। তাহলে ভালো, দর্শকও তো চাইবে আপনি যেন স্বাভাবিক থাকেন, স্ক্রিপ্টেড না। প্রথম রেকর্ডিংটা বেশ অগোছালোই হলো। লাইট মাঝে মাঝে নিভে গেল, সাউন্ডে সমস্যা হলো, কিন্তু তাদের হাসি থামলো না। তানিয়া বারবার বলল, চিন্তা করবেন না দাদা, আমি ঠিক ম্যানেজ করে নেব। আর ইন্দ্রদীপ মনে মনে ভাবল, এই মেয়েটা না থাকলে আমি হয়তো ভেঙেই পড়তাম। সন্ধ্যা হয়ে আসছে, বাইরে বৃষ্টি পড়ছে। ওরা দুজন বসে আছে জানলার ধারে, হাতে আপাতত 2 কাপ চা। তানিয়া, তুমি জানো না তুমি আমার জীবনে কত বড় জায়গা করে নিচ্ছ। এই সময়ে যদি তুমি না থাকতে, আমি হয়তো সব ছেড়ে দিতাম। আমি তো শুধু আমার আইডলকে বাঁচাতে চাইছি দাদা, আপনাকে ভেঙে পড়তে দেখতে আমি তো পারি না। এই কথাগুলোর মধ্যে ছিল এক নিঃস্বার্থ স্নেহ। সম্পর্কটা ঠিক প্রেম নয়, আবার নিছক কাজের সঙ্গেও নয়। এটা ছিল খানিকটা ভরসার। একজন পড়ে গেলে আর একজন তাকে হাত ধরে উঠিয়ে দিচ্ছে। একদিন রাতে ওদের ওই ছোট্ট অফিসে অনেকক্ষণ কাজ করেছে ওরা। লাইট কম, কাগজপত্র ছড়িয়ে আছে চারিদিকে, স্ক্রিপ্টের কাজ অসমাপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দাদা, আপনি সারাদিন তো কিছু খাননি, তাই না? আচ্ছা, শুধু চা খেয়ে থাকলে চলবে? খিদে পায়নি। মিথ্যে বলছেন। এই নিন, এটা নিন, আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। তুমি আমার জন্য খাবার এনেছো? হ্যাঁ, কাজ করতে গেলে শরীর ঠিক রাখা জরুরি, আর আপনি তো আমার দায়িত্ব। খাবারের বাক্সটা হাতে নিতে নিতে ইন্দ্রদীপের চোখ যেন ভিজে এলো। এতদিন ধরে যে যত্ন, যে স্নেহ থেকে সে বঞ্চিত ছিল, তানিয়া যেন অজান্তেই সেই শূন্য স্থান পূরণ করছে। রাত বাড়তে থাকে, দিন গড়িয়ে যায় একের পর এক। ধীরে ধীরে তাদের চ্যানেলের ভিডিও কিছু মানুষের কাছে পৌঁছতে শুরু করলো, মন্তব্যও আসতে শুরু করলো নানান রকম। দর্শকদের ভালোবাসা, দর্শকদের সমর্থন পেতেও শুরু করলো ইন্দ্রদীপদের ইউটিউব চ্যানেল। ইন্দ্রদীপ বুঝল সে একা নয়, তার পাশে শুধু দর্শকই নেই, আছে তানিয়ার মতো একজন অটল সঙ্গী। ইন্দ্রদীপ মৃদু স্বরে তানিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি জানো তানিয়া, আমি আবার বাঁচতে শিখছি শুধুমাত্র তোমার জন্য। আর আমি শিখছি সত্যিকারের সাংবাদিকতা কাকে বলে। ওদের মধ্যে দূরত্ব রয়েছে, বয়সের, অভিজ্ঞতার, সময়ের, কিন্তু তার চেয়েও বড় কিছু তৈরি হলো ওদের মধ্যে, আর সেটা হলো ভরসা। একজন যখন ভেঙে পড়ে, অন্যজন তাকে ধরে রাখে। বন্ধুত্বের এই শক্তি তাদেরকে এগিয়ে নিয়ে যাবে আরও বড় লড়াইয়ের দিকে। একটা ভিডিও, একটা সত্যি, সেটাই বদলে দিল ইন্দ্রদীপ আর তানিয়ার জীবন। যে স্ক্যাম এতদিন চাপা পড়েছিল রাজনৈতিক প্রভাব আর টাকার জোরে, সেটাই তারা সামনে আনলো নিজেদের ছোট্ট চ্যানেলের মাধ্যমে। শিরোনাম, জনগণের টাকা কোথায় গেল।
মুহূর্তের মধ্যে ভিডিওটা ভাইরাল, শেয়ার হতে লাগলো টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামে। মানুষের রাগ, ক্ষোভ, প্রশ্ন সব একসঙ্গে বিস্ফোরিত হলো। তাদের ছোট্ট অফিস ঘর, ল্যাপটপের সামনে ইন্দ্রদীপ আর তানিয়া বসে, নোটিফিকেশন সাউন্ড ক্রমাগত বাজছে। দাদা দেখুন দেখুন, 1 ঘন্টার মধ্যে লাখখানেক ভিউ হয়ে গেছে। এটা সিরিয়াসলি আমি কল্পনা করতে পারছি না। এভাবে মানুষের সাড়া পাবো? আমি বলেছিলাম না দাদা, সত্যিটা মানুষ শুনতে চায়, আপনাকে শুধু সাহস করে বলতে হবে। রাইট, তুমি ঠিকই বলেছিলে। ইন্দ্রদীপ খানিকক্ষণ চুপ করে তাকিয়ে থাকলো তানিয়ার মুখের দিকে। এত আলো, এত উচ্ছ্বাস, মনে হচ্ছিল এই মেয়েটাই যেন ওর জীবনের নতুন সূর্যোদয়। তানিয়া, তুমি না থাকলে আমি হয়তো কিছুই করতে পারতাম না। তাহলে আমি প্রমাণ করলাম আমি শুধু আর ইন্টার্ন নই। হঠাৎ করেই ফোন কলটা বেজে উঠল তানিয়ার। অচেনা নাম্বার দেখে ফোনটা রিসিভ করলো তানিয়া। হ্যালো, তানিয়া বলছি। হ্যালো, আমি অহনা ঘোষ দস্তিদার কথা বলছি, মিস্টার ইন্দ্রদীপ বন্দ্যোপাধ্যায়ের। হ্যাঁ ম্যাডাম, বুঝতে পেরেছি, বলুন। আমি দাদার মুখে আপনার নাম। আগুন নিয়ে খেলা করছো। এমন একটা সময় আসবে যখন তুমি বা তোমার দাদা কাউকে বাঁচানো যাবে না। সরি, আমি ঠিক বুঝতে পারলাম না, আপনি এমন ভাবে কেন? যতটুকু বললাম ততটুকু মাথায় রেখো। প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। কিছু প্রত্যুত্তর করার আগেই ফোনটা কেটে গেল। কিছুক্ষণ তানিয়া স্থির হয়ে বসে রইল। তার মনের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন অহনা, কিন্তু মেয়েটার চোখে তখন অন্য আগুন জ্বলছে। না, আমি ভয় পাবো না। সত্যিটা যদি লুকোই তবে সাংবাদিকতা করার মানে কি? রাত তখন প্রায় 9টা। অফিস ঘরে বসে রয়েছে তানিয়া, আর উল্টো দিকের চেয়ারে ইন্দ্রদীপ কাগজপত্র গোছাচ্ছে। তানিয়া আস্তে আস্তে গিয়ে দাঁড়ালো তার সামনে। দাদা, বলছিলাম একটা কথা ছিল। হ্যাঁ, বলো। আজ আপনার স্ত্রী ফোন করেছিলেন। উনি আমাকে হুমকি দিয়েছেন। কি বললে? অহনা তোমাকে ফোন করেছে? অ্যান্ড বাই দ্য ওয়ে, শি ইজ মাই এক্স ওয়াইফ। হ্যাঁ, ম্যাডাম বললেন যে আমি নাকি আগুন নিয়ে খেলছি, আরও অনেক কিছু বলে ভয় দেখানোর চেষ্টাও করলেন। কিন্তু দাদা, আমি ভয় পাইনি। আমি জানি আমরা ঠিক কাজ করছি। ইন্দ্রদীপ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ এগিয়ে এসে তানিয়ার দুটো হাত ধরে ফেলল। তানিয়া, তুমি আমার থেকে অনেকটাই ছোট। তোমার সামনে জীবন পড়ে আছে। আমি চাই না তুমি বিপদে পড়ো শুধুমাত্র আমার জন্য। আসলে আমি তোমাকে একটা কথা অনেক দিন ধরেই বলবো বলে ভাবছি, কিন্তু দাদা, আমি সব জানি, আর তাই আপনার জন্য আমি সব ঝুঁকি নেব। কারণ আমি শুধু আপনার কাজকে নয়, আপনাকেও ভালোবাসি। শব্দটা অফিস রুমের ভেতরে বারবার প্রতিধ্বনিত হলো, ভালোবাসি। ইন্দ্রদীপ হতবাক। সাংবাদিকতার ব্যস্ত রাস্তায় হাঁটতে হাঁটতে সে কোনোদিন ভেবেছিল এমন একটা মুহূর্ত আসবে? তানিয়া, আমি এতদিন বলতে পারিনি, কিন্তু সত্যিটা হলো আমিও তোমাকে ভালোবাসি। আসলে আমার ব্যক্তিগত জীবন তো তুমি জানোই। হ্যাঁ, এতদিনে বললে? আমি তো অনেক আগেই বুঝে গিয়েছিলাম। আমার ভয় ছিল, বয়সের ফারাক, দুনিয়ার কথা, আমার ব্যক্তিগত জীবন। কিন্তু এখন মনে হচ্ছে এসব নিয়ে ভাবার কোনো প্রয়োজন আজ আর নেই। ওরা নিজেদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। চোখের দৃষ্টি মিলল একে অপরের সঙ্গে। সেই মুহূর্তে সাংবাদিকতা, রাজনীতি, হুমকি সব কিছুই যেন নিমেষে মিলিয়ে গেল। রইল
শুধু দুটো মানুষ, দুটো হৃদয়। পরের দিন সকাল, অফিসের টেবিলে ল্যাপটপ খোলা, তানিয়া কাজ করছে। ইন্দ্রদীপ চা নিয়ে আসলো। এবার থেকে আমি কেবল তোমার পার্টনার নই, তোমার কফি সার্ভারও। তাহলে আমিও তোমার এডিটর ইন চিফ। মজার ছলে খুনসুটিতে কাজের মধ্যে দিয়েই গড়ে উঠল ওদের প্রেম, একটা সম্পর্ক। যতটা ভরসা দরকার তার সবটাই যেন একে অপরকে দিয়ে ফেলেছে তারা। অহনার হুমকি একপাশে পড়ে রইল, শঙ্কর ঘোষ দস্তিদারের প্রভাব তাও পড়ে রইল পিছনে। কিন্তু একবার আগুন জ্বলে উঠলে তাকে থামানো যায় না। তেমনি ইন্দ্রদীপ আর তানিয়ার সম্পর্ক, সত্যের ভিতরে জন্ম নেওয়া প্রেম। এখন তারা শুধু সাংবাদিক নয়, একে অপরের শক্তি। সামনের দিনগুলোতে লড়াই আরও বড় হবে, ঝড় আরও প্রবল হবে। কিন্তু তাদের হাত যেহেতু এক হয়ে গেছে, তাই কোনো শক্তি আর তাদেরকে দমাতে পারবে না। কলকাতার ভোর মানেই নতুন সূর্যের প্রতিশ্রুতি, কিন্তু ইন্দ্রদীপ আর তানিয়ার কাছে এই ভোরটা যেন অন্যরকম। সম্পর্কের টানাপোড়েন, হুমকি, ষড়যন্ত্র সব কিছু থেকে খানিকটা দূরে এই ভোরের স্নিগ্ধ আলোয় ওরা খুঁজে নিচ্ছিল ওদের নতুন শান্তি। ইন্দ্রদীপের ফ্ল্যাটের খোলা জানলা, হালকা হাওয়া এসে ছুঁয়ে যাচ্ছে ওদেরকে। তানিয়া শাড়ি পরেছে আজ, বারান্দায় দাঁড়িয়ে আছে, হাতে এক কাপ চা। ভোরের এই হাওয়াটা কি সুন্দর না? মনে হচ্ছে নতুন করে বাঁচতে শিখছি। আমার তো মনে হয় আজকের ভোরটা তোমার মতোই স্নিগ্ধ, তোমার মতোই সুন্দর। তুমি না মাঝে মাঝে খুব অন্যরকম হয়ে যাও। কিরকম? ভালো না খারাপ? ভালো, খুব ভালো। এই নিস্তব্ধ শান্তির মধ্যে লুকিয়েছিল একটা ঝড়, যা আসতে বেশি দেরি হলো না। দুপুরের দিকে তানিয়া একটা রিপোর্টিংয়ের কাজে বেরিয়েছিল। একটা সরু গলিতে ঢুকতেই চারপাশে অচেনা কয়েকজন লোক ঘিরে ধরল। তাদের চোখে হিংস্র দৃষ্টি, কণ্ঠে হুমকি। আর তানিয়াকে তারা প্রশ্ন করল, সে কি ইন্দ্রদীপের সঙ্গে কাজ করে? কেন এত বেশি খোঁজ খবর নিতে আসে? সঙ্গে সঙ্গে তারা তানিয়ার পথ আটকায়, হাত টেনে ধরে। চারপাশে থাকা সাধারণ মানুষ ভয়ে মুখ ফিরিয়ে নেয়, কেউ এগিয়ে আসে না সাহস করে। তানিয়ার বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে যায়। ঠিক তখনই দূর থেকে দৌড়ে আসে ইন্দ্রদীপ, চোখে ওর আগুন জ্বলছে। তানিয়া, কোনো চিন্তা নেই, ওর গায়ে হাত দেবার সাহসটুকুও করিস না তোরা। প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়ল ইন্দ্রদীপ, আর তীব্র হুঙ্কারে কয়েকজন লোক প্রায় এক দৌড়ে ছুটল এদিক সেদিক। তবে দু চারজন সন্ডামার্কা লোক নির্ভীক ভঙ্গিতে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। তাদের ভঙ্গিতে ছিল কটাক্ষ, যেন এই সাংবাদিককে শিক্ষা দিতেই হবে। একজন ধাক্কাও দিল ইন্দ্রদীপকে, কিন্তু সে আবার সামলে নিয়ে তানিয়ার হাতটা শক্ত করে ধরে পাশে টেনে নিল। চারপাশের ভিড় বাড়তে লাগলো। কয়েকজন সাহসী মানুষ এগিয়ে আসতে আসতেই হঠাৎ সেই দুষ্কৃতীরা পিছু হটল। যাওয়ার সময় রীতিমতো কটমট করে তাকালো, ইঙ্গিত দিল এই শেষ নয়। তানিয়া ভয়ে কাঁপতে কাঁপতে ফুটপাথে বসে পড়ল। তুমি তুমি ঠিক আছো তো? লেগেছে কোথাও? না না, কিন্তু আমি ভেবেছিলাম আমি আর বাঁচবো না। আমি তোমার কিচ্ছু হতে দেব না। যত বড় শক্তি আসুক, আমি তোমাকে রক্ষা করবই। আমি জানতাম তুমি আসবে। সেদিনের মতো দুর্যোগের মেঘ এড়িয়ে ওরা ফিরে এলো ইন্দ্রদীপের ফ্ল্যাটে। আজকাল নিউজ সংক্রান্ত ম্যাক্সিমাম কাজ ফ্ল্যাট থেকেই সেরে ফেলে, শুধুমাত্র রেকর্ডিংয়ের জন্যই ছোট্ট অফিসটা ব্যবহার করে। তানিয়ার ভয় তখনও কাটেনি। কাঁপা কাঁপা গলায় বলল, আজ যদি আমার কিছু হয়ে যেত, তুমি কি আমায় মনে রাখতে? তুমি যদি না থাকো তবে আমার আর কিছুই থাকতো না। শুধু কাজ, শুধু লড়াই। এই জীবন আমি আর চাই না। আমি চাই তুমি থাকো, প্রতিদিন
প্রতিটা মুহূর্তে। তাহলে কথা দাও, যত ঝড়ই আসুক আমাকে ছেড়ে যাবে না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আর তুমি, আমরা একসঙ্গে লড়ব। কেউ আমাদের ভাঙতে পারবে না। ভোরের শান্তি এক মুহূর্তে ভেঙে দিয়েছিল আঁধারের দুর্যোগ, কিন্তু সেই আঁধার ভেদ করে আবারও উজ্জ্বল আলো জ্বলে উঠল। ভালোবাসার আলো, ভরসার আলো। শঙ্কর ঘোষ দস্তিদারের দলের ষড়যন্ত্র হয়তো থামবে না, কিন্তু তানিয়া আর ইন্দ্রদীপ এখন একে অপরের হাত ধরে এগিয়ে যাবে। তাদের সম্পর্ক আর ভাঙার নয়। ইন্দ্রদীপের ফ্ল্যাটের বারান্দা থেকে শহরের আকাশটা বেশ সুন্দরভাবে দেখা যায়। চারিদিকে ভোরের কুয়াশা। তানিয়া কফির কাপ হাতে দাঁড়িয়ে আছে। তোমার সঙ্গে এই ভোরটা যেন অন্যরকম লাগে। মনে হয় পৃথিবীটা নতুন করে শুরু হচ্ছে। না তানিয়া, পৃথিবী না, আমার জীবনটাই নতুন করে শুরু হচ্ছে তোমার সঙ্গে। আমি জানি আমি তোমার থেকে ছোট। অনেকেই বলবে এই সম্পর্ক ঠিক না, কিন্তু আমি যতবার তোমাকে দেখি, যতবার তোমার সঙ্গে কথা বলি, ততবার বুঝতে পারি আমি শুধু শুধু তোমাকেই চাই। তুমি তুমি ছোট বলে আমি তোমাকে কম ভালোবাসি না, বরং তুমি আমার জীবনের সবচেয়ে বড় সাহস। তুমি না থাকলে আমি হয়তো ভেঙেই পড়তাম। তুমি পাশে আছো বলেই আমি আজও লড়ছি। তাহলে তাহলে এই ভোর থেকে আমরা একসঙ্গে থাকতে পারি না? শুধু সহকর্মী, বন্ধু নয়, আরো আরো অনেক কিছু। হ্যাঁ, আজ থেকে তুমি শুধু আমার লড়াইয়ের সঙ্গী নয়, আমার জীবনের সঙ্গীও। প্রতিশ্রুতি দাও, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। আমি তোমাকে ছেড়ে যাব কেন? তুমি তো আমার ব্রেকিং নিউজ। তুমি তো আমার জীবনের সবচেয়ে বড় সত্যি। দুজনেই হেসে উঠল। এই কথাটার মধ্যে লুকিয়েছিল ভালোবাসার শক্তি, ভরসা আর আশ্বাস। এই শহরের ভিড়ে, রাজনীতির কালো ছায়ায়, ষড়যন্ত্রের অন্ধকারে দুজন মানুষ খুঁজে পেয়েছে নিজেদের। ইন্দ্রদীপ আর তানিয়া, একজন অভিজ্ঞ সাংবাদিক আর অন্যজন তরুণী সম্ভাবনাময় প্রতিভা। তাদের সম্পর্ক ভাঙন থেকে নয়, লড়াই থেকে জন্ম নিয়েছে। ওরা জানে সামনে আরও বড় ঝড় আসবে, কিন্তু এই ভোরে দাঁড়িয়ে তারা প্রতিশ্রুতি দিয়েছে ভালোবাসার, ভরসার আর সত্যির, যেটা তাদের সবচেয়ে বড় অস্ত্র। এটাই তাদের সত্যিকারের ব্রেকিং নিউজ। আজকের গল্প ব্রেকিং নিউজ এ পর্যন্তই। যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট তো করতেই হবে, তাই তো? আর যদি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হও কিংবা দীর্ঘদিন ধরে আমাদের চ্যানেলের গল্প শুনছো, সাবস্ক্রাইবটা করা হচ্ছে না, তারা আজকে প্লিজ সাবস্ক্রাইবটা করেই দাও না গো। দেখো, অ্যানালিটিক্স দেখলাম, সেখানে প্রায় 4 মিলিয়ন ভিউ, কিন্তু সাবস্ক্রাইবার মোটে এই কজন। কেন বলো তো তোমরা সাবস্ক্রাইবটা করছো না? প্লিজ আজ আর সাবস্ক্রাইব না করে ফিরে যেও না। তাহলে সাবস্ক্রাইব করছো তো? আচ্ছা, এবার চলে আসি ওই কথাটায়, যেটা না বললে আমার আবার ভাত হজম হয় না। ওই যে ভূত চর্চা, মানে ভালোবাসার মরশুমের আরও একটা ভেঞ্চার, যেখানে ভূতের গল্প নিয়ে আমরা হাজির হই প্রতি শনিবার রাত্রি ঠিক 11টার সময়। সেই চ্যানেলে না খুব শিগগিরই আমরা রহস্য রোমাঞ্চ গল্পও নিয়ে আসতে চলেছি। জানো তো, এই চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রেখেছি তোমাদের জন্য। ভূতের গল্প কিংবা রহস্য রোমাঞ্চ গল্প শুনতে ভালো লাগে? তাহলে ভালোবাসার পাশাপাশি ওই চ্যানেলটাও কষ্ট করে সাবস্ক্রাইব করে রেখো। নাও চলো এবার চলে আসি গত পর্বে যে 10 জন সঠিক উত্তর দিয়েছিলে তাদের নাম ঘোষণায়। সৃজিত কুমার, জেরি ডন, রূপসা মাইতি, উজ্জ্বল, সনত বাগ, মোহিনী ভট্টাচার্য, ঝর্ণা খাতুন, প্রশান্ত জানা,
স্নেহা দাস, ঋতু সর্দার, ঈশানী ঘোষ, রণবীর মণ্ডল, রিয়া দাস, বিশ্বজিৎ ঘোড়াই, মানসী পাত্র সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো, ইন্দ্রদীপের অফিসের প্রডিউসার ভদ্রমহিলার নাম কি ছিল? যদি গল্পটা মন দিয়ে শোনা হয় তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর ভীষণ সহজ, তাই চটপট মোবাইল ফোনটা নাও আর টাইপ করো কমেন্ট বক্সে সঠিক উত্তর। কথা দিচ্ছি, প্রতি পর্বের মতো আগামী পর্বেও প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম আমি নিজে ঘোষণা করব। তাহলে আজ এ পর্যন্তই। কথা হচ্ছে আগামী শুক্রবার নতুন গল্প নিয়ে, আদুরে ভালোবাসা, আর তারপর আবার আগামী শনিবার ভূত চর্চায়। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, আর অবশ্যই ভালোবাসার মরশুমের পাশাপাশি ভূত চর্চার সঙ্গে থেকো।